আসসালামু আলাইকুম। গল্পের নাম তোমার জন্য। প্রথম পর্বে দেখেছিলেন আমার আর প্রিয় মানুষটার কিছু কথা, কিছু অনুভূতি। চলো গল্প শুরু করা যাক। প্রথম পর্বের শেষ লাইনটা বলছি আমি। যখন আমার ওর কথা মনে পড়তো তখন আমার নিঃশ্বাস আটকে যেত। তাহলে আর কি করা যাবে, সে তো আমাকে বুঝলো না। সে আমাকে বুঝবে কোনো দিন না কোনো দিন, তার মানে পড়বে আমার কথা, আমার সাথে কাটানো দিনগুলো। ও আমার সাথে আবেগ নিয়ে আমাকে ব্রেকআপ করিয়ে সে তৃতীয় ব্যক্তির সাথে খুব খুশি আছে। থাকবে না কেন? তার কাছে যে সম্পত্তি, দৌলত সব কিছু আছে, আর আমার কাছে কি ছিল? আমার কাছে কিছুই ছিল না। আমার কাছে ছিল শুধু ওর হাত ধরে রাস্তা পার করে দেয়া, আর ছিল আমার দুটো চোখ ভালোবাসার জন্য আমার। তাদের তার কিছু আসে যায় না। আমার সাথে ব্রেকআপ করেছিল এই কারণে যে আমি বেকার, সে ভালোবেসেছিল অন্ধের মতো আমাকে। কিন্তু তৃতীয় ব্যক্তি তার মাথায় এমন বিষ ঢেলেছে, সে আমার পবিত্র ভালোবাসা চুরমার করে দিয়েছে। আমার দিলটাকে চুরমার করে ভেঙে ফেলেছে। চলো গল্প একটু টুইস্ট দিই। তখন আমার জীবনটা সমুদ্র ভাঙনের মতো চলতে শুরু করলো। তোমাদেরকে তো বলেছিলাম আমি একা চায়ের দোকানে কাজ করি। এটা আমার চলে, কষ্ট হয়, কষ্ট হলে আর কি যাবে, পেট তো শুনবে না। এইভাবে চলতে শুরু করলো। আমার সময়ে নিঃশ্বাস আটকে যেত, সময়ের ধৈর্য ধরতে হতো, সময়কে নিজেকে নিজেই বোঝাতে হতো। তখন আমি বুঝলাম বড় হৃদয় করতে গেলে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। তাই আমি কিছু ভাবলাম, জীবনের যাই আর কি, আমার জীবনে বিশ্বাস করব না। বিশ্বাস করব না কেন, করব, কিন্তু দিল দিয়ে নাই। তখন আমি চায়ের দোকানে যেতাম, কাজ করতাম, আবার নদীর ধারে যেতাম, জানি মনটা একটু ভালো হয়। একদিন চায়ের দোকানে মালিক বলল, তুমি যে এত কষ্ট নিয়ে ঘোরো আমি তো বুঝতে পারি। এখন আমি চায়ের দোকানে মামাকে বললাম, আমার দুঃখ, আমার কষ্ট সবাই বুঝবে, কিন্তু একটা মানুষ আছে, সে আর বুঝলো না। তখন চায়ের দোকানে মামা বলল, তোমার গ্রামে থেকে তুমি চলে এলে কেন? ওখানেই থাকবে তোমার বাবা মার কাছে। তখন আমি চায়ের দোকানে মামাকে বললাম যে, মামা শোনো, তুমি না বলছো আমার গ্রামে থাকতে? যে গ্রাম থেকে আমি কষ্ট পেয়েছি সেখানে আর দিল লাগে না। তাই আমি একটু বাহিরের দেশে শান্তি উপভোগ করার জন্য এসেছি। আমার বাবা মা আমাকে মানা করছে যে তুই যাস না, হাজারটা মেয়ে আসবে, হাজারটা মেয়ে যাবে। তখন আমি ভাবলাম, সুন্দরভাবে বলে দিল যে হাজারটা আসবে, আমি মেনে নিলাম। তাকে তো আমি জীবনের চেয়েও ভালোবাসি। তখন বাবা বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তখন আর কি, আমি চলে আসলাম শহরে কোনো কাজ করতে হবে। যে কাজের জন্য আমাকে সে ব্রেকআপ করেছে তাকে দেখিয়ে দিতে হবে। তখন চায়ের দোকানে মামাকে পুরো ঘটনাটা বললাম। মামার চোখে অশ্রু ঝরাতে শুরু করলো। তখন চায়ের দোকানের মামা বলছে, এত কষ্ট তোমার? তখন চায়ের মামা বলছে, তুমি আমার পার্টনার হয়ে যাও। তখন আমি চায়ের দোকানের মামাকে বললাম, কি বলো? আমি তো কিছুই জানি না, ব্যবসার মতিগতি কিছুই বুঝি না। চায়ের দোকানের মামা বলছে, তুমি এত কষ্ট সহ্য করতে পারো, তুমি ব্যবসাও চালাতে পারবে। তারপর চায়ের দোকানের মামা আর আমি ব্যবসাটা চালাতে শুরু করলাম। আস্তে আস্তে ব্যবসাটা বড় হতে শুরু করলো। আমার নাম, আমার স্ট্যাটাস সব কিছুই বড় হতে শুরু করলো। ছোট চায়ের দোকান থেকে চায়ের দোকানের মামা আর আমি একটা বড় ক্যাফের দোকান দিলাম। তখন চায়ের দোকানের মামা কি আর বলবো, সে দুনিয়া থেকে চলে গেল। তখন আমি
একাই দোকান সামলাতে শুরু করি। কষ্ট হতো মামার জন্য। চাই তাকে খুব আপন করে নিয়েছিলাম। তার ওয়াইফের ফ্যামিলির দায়িত্ব আমি নিয়েছিলাম। চায়ের দোকানের মামা আমাকে ছোট থেকে বড় করেছে, কিন্তু দ্বিধা না করে আমাকে সে বিশ্বাস করত। তাই তার ফ্যামিলি হয়ে আমি কোনো দিন কষ্ট দেব না। তাই তার ফ্যামিলিকে কোনো দিন আমি কষ্ট দেব না। তারপর আমার জীবন ওহি চলতে শুরু করলো। তারপর হঠাৎ একদিন আমার মা ফোন করে যে বলে, তোর বাবা খুব অসুস্থ। আমি তাড়াতাড়ি করে আমার গ্রামে চলে গেলাম। গ্রামে চলে যাওয়ার পর বাড়িতে ফিরে মাকে বললাম, বাবাকে তখন দেখছি বাবা সুন্দর হেঁটে বেড়ে দোকানে থেকে জিনিসপত্র নিয়ে আসছে। তখন আমি বাবাকে বললাম যে তোমার অসুস্থ। মাঝে আমাকে ফোন করে বলল। তখন বাবা বলছে মিথ্যা কথা বলছে, তুই যে এতদিন বাড়িতে আসিসনি এই কারণে। তারপর মাকে বললাম আমি চলে যাচ্ছি, তাহলে এখন মিথ্যা কথা বলার কি দরকার। মা বলছে না হলে তুই আসিস না। ঠিক আছে, তাহলে তো আমি চলে এসেছি এখন। তারপর গ্রামটা ঘুরতে শুরু করলাম। পুরনো লেক, পুরনো স্মৃতি, পুরনো আবেগ। নদীর পাড়ে গিয়ে আবারও জাগ্রত শুরু হলো। তারপর তাড়াতাড়ি আবারও ঘরে ফিরে এলাম বাবা মার সাথে একসাথে। খেতে বসে বললাম যে তোমার দেখে এখানে আর থাকতে হবে না, তোমাকে নিয়ে আমি আমার যেখানে থাকতাম সেখানে নিয়ে যাব। বাবা মার রাজি হচ্ছিল না। একটা বলে ম্যানেজ করে তো দেখি। আমি বললাম কাল সকালে আমরা রওনা দিব। কিভাবে রাজি করলাম, একটু ইমোশনাল দিয়ে বললাম ওখানে আমি একা থাকি, ভালো লাগে না একা থাকতে, এরকম ইত্যাদি কিছু ইমোশনাল কথা বাবা মাকে শোনালেই আপনারা তো জানেনই। তারপর সকাল সকাল বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে রওনা দিলাম। প্রায় 5 ঘন্টা পর শহরে চলে এলাম। বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালাম। তখন বাবা বলছে যে এই বাড়িটা কার, থেকে এই ভাড়াই থাকিস? তখন আমি বললাম মাকে এটা আমারই বাড়ি। তখন তারা অবাক হয়ে বলল এত বড় বাড়ি? তখন আমি বললাম হ্যাঁ, এত বড়ই বাড়ি। তখন বাড়ির মধ্যে ঢুকে পড়লাম বাবা মা আমি। তখন বাবা বলল যে তুই কি কাজ করিস? তখন আমি বললাম সে লম্বা এক কাহিনী, সময় হলে তোমাকে বলবো। আমি এখন একটা ছোটোখাটো ক্যাফের মালিক। তারপর রাত হয়ে গেল, নাস্তা করলাম। তারপর মা বলল যে তুই যে মেয়েটাকে ভালোবেসেছিলি না, তার বিয়ে হয়ে গেছে। তখন আমার কন্ট্রোল হারিয়ে ফেললাম। সকালে উঠে রাতের সেই মার কথা মাথায় চলে আসলো। আমি আজ পর্যন্ত সাথে সাথে ফোন দিলাম আমার প্রিয় মানুষটার কাছে। আমি আজ পর্যন্ত একটা ফোনও দিইনি তাকে। আজকে দিতে হলো তার জন্য। তখন ফোনটা 2-3 বার বাজার পর রিসিভ হলো। তখন আমি বললাম হ্যালো। তখন প্রিয় মানুষটার উত্তর দিল কেমন আছো? তখন আমি একটু চুপ করে বললাম ভালো। কষ্ট হচ্ছে তা বলতে তো হবেই, ভালো আছি। তখন আমি বললাম আমার দোষটা কি ছিল? আমি ধৈর্য ধরলাম তোমার জন্য, আর তুমি বিয়ে করে নিলে। ঠিক আছে, খুশি থেকো, ভালো থেকো, বদদোয়া দেব না কোনো দিন, কারণ তুমি যে আমার কাছে খুব প্রিয় ছিলে। ইদি তোমার জন্য ভালোবাসা। আল্লাহ হাফিজ। এটাই শেষ পর্ব ছিল। গল্পটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আবারও দুষ্টু মিষ্টি গল্প নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।